গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ারডেজ ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। মর্নিং মানে সকাল থেকে আমি গুড মর্নিং বললাম না কেন, আমি সকাল থেকে ভিডিও শ্যুট করিনি। আমার শরীরটাও খারাপ, জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, কাশি সর্দি রয়েছে এবং মনটাও ভীষণ খারাপ। আজকে আমি তোমাদের বলবো যে আমার মনটা খারাপ কেন, মানে আমার সাথে কি চিট হয়েছে, কি ফ্রড হয়েছে। আমার সাথে একটা বিশাল বড় ফ্রড হয়ে গেছে, সেই বিষয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো আজকে ভিডিওর শেষে, জানাবো যাতে তোমাদের সঙ্গে এরকম ঘটনা না ঘটে। তো দেখো আমাদের ব্লগটা আগে প্রথমে একটু দেখে নাও। আমি এখন ফুলগুলো তুলে ফেলছি গাছের, যেহেতু আমার হাজব্যান্ড সকালবেলা আজকে একটু কাজে বেরিয়েছে, কাজে গেছে গ্রামে। তো ও বাড়িতে নেই বলে গাছের ফুলটা তুলতে পারেনি, তো আমাকে ফুলটা তুলতে হচ্ছে। 12:30 জল এসে চলে গেছে। আমি সব কাজ সেরে নিয়েছি, এখন গাছের ফুল তোলা বাকি আছে, জামা কাপড় মেলা বাকি আছে, এই কাজগুলো রয়েছে। তো এই কাজগুলো আমি এখন করব। গাছের ফুলটা তুলে নিই আগে। আর তোমরা জানো যে আমার গাছে টগর ফুল, জবা ফুল, চায়না জবা, বড় জবা, অনেক ফুল ফুটছে। মানে এই দিকের গাছগুলোতেই ফুটছে আর ওদিকের গাছগুলোতে ফুটছে না। যে গাছগুলোতে ফুটছে সেই ফুল দিয়ে মোটামুটি আমার পুজো কমপ্লিট হয়ে যায়। আর বড় যা একটু ফুল দেয়, আর যেহেতু বৃহস্পতিবারের একটু ফুল ছিল, সেই দিয়ে মোটামুটি আমাদের পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তো সেখানে আমি আগে টগর ফুলগুলো তুলেছি, আগে চায়না জবা তুলেছি, তারপরে এই গাছের টগর, ওই গাছের টগর তুলে তারপরে লাস্টের দিকে আমি জবা ফুলগুলো তুলে নিয়েছি। ঠিক আছে, তো দেখতে থাকো। পাশের ফুলগুলো তোলা হয়ে গেছে, এখানে যে ছোটো ছোটো টগর ফুলগুলো আছে সেগুলো এখন একটু তুলে নেব। এই ছোটো ছোটো টগর ফুলগুলো দিয়েও কিন্তু আমি পুজো দিই। ঠিক আছে, কি করব বলো, ফুল যদি না থাকে তখন এই ছোটো ছোটো টগর ফুলগুলো দিয়েও পুজো দিতে হয়। কিন্তু এই টগর ফুলগুলো অ্যাকচুয়ালি সৌন্দর্যের জন্য অনেকে গাছের ঘরে লাগায়, কিন্তু আমি কিন্তু ঠাকুরের চরণেই দিই, যেহেতু ফুল নেই তার জন্যে। ঠিক আছে, তো আমি এখানে যে গাছে ছোটো ছোটো টগরগুলো আছে, যেগুলোকে চায়না টগর বলে, ছোট্ট ছোট্ট টগরগুলো, এখন অন্য কোনো নাম আছে কিনা আমি ঠিক জানি না, আমি তো চায়না টগরই বলছি। তো সেটাই আর কি, ওই টগরগুলোকেই আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, আর বাইরে একটু হাওয়া দিচ্ছে, হালকা হালকা রোদ উঠেছে, যে জামা কাপড়গুলো মেলা আছে, হালকা রোদ মানে কি মেঘলাই আছে কিন্তু হাওয়া দিচ্ছে, তো যার জন্য জামা কাপড়গুলো মেলে রেখেছি, পরে তুলে ঘরে মেলে দেবো। তো এটাই হচ্ছে কথা, ফুলটা আগে তুলে নিই, তারপরে বাকি কাজগুলো করব আস্তে ধীরে। দেখে নিচ্ছি যে আর কোনো ফুল আছে কি না। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমি ফুল তুলে নিয়েছি, জবা ফুল, টগর ফুল সব কিছু প্লাস্টিকের মধ্যে তোলা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি কিন্তু অন্য দিকের কাজ করব। ঠাকুরের জলটাও ভরে নিয়েছি আমি। ঠিক আছে, তো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, তো আমি এখন এসেছি জামা কাপড় মেলতে। যেগুলো শুকনো জামা কাপড় ছিল ওগুলো ঘরে নিয়ে গেছি। ঘরে নিয়ে গেছি বলতে কি, ওই সাইডটা করে মেলে দিয়েছি, ঘরে নিয়ে যাইনি, ওই সাইডটা করে মেলা আছে। আর যেগুলো ভেজা সেগুলো আমি এই দিকটা করে মেলে দিচ্ছি। জামা কাপড় মেলতেও অনেকটা সময় লাগে। আর পাশের বাড়ির ওই ছেলেটা, মানে আমার ছেলেরই বয়সী, ও আবার আমার সাথে কথা বলছে। আমি আবার ওর সাথে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, কথা বলছি আবার কাজ করছি, কেননা দেরি হয়ে যাবে না হলে। আর যেহেতু শরীরটা ঠিক নেই, শরীরটা ঠিক থাকতে থাকতে আমাকে কাজগুলো কমপ্লিট করে নিতে হবে, নাহলে আবার বিছনায় শুয়ে পড়লে, একবার শুয়ে পড়ে যদি ব্যাস, তারপরে আর কোনো কাজ আমার করতে ইচ্ছা করবে না। আর যা ওয়েদার পড়েছে, কখনো বৃষ্টি আসছে, কখনো রোদ উঠছে, মানে আমি মানে দিশাহারা হয়ে যাচ্ছি, ভাল লাগছে না, বিরক্ত লাগছে। তো জামা কাপড়গুলো মেলে নিই, মেলে নেওয়ার পর বাকি কাজগুলোও আমি সেরে নেব। আর ও ওদিক থেকে কথা বলছে, আমি আবার এদিক থেকে ওর সঙ্গে কথা বলছি। হ্যাঁ, ওই ছেলেটা কিন্তু আমার ছেলের থেকে 1 বছরের ছোট, আমাকে মামি মামি করে ডাকে। ঠিক আছে, তো ওর সঙ্গেই কথা বলছিলাম। ওর বাবার কাজ, সামনের রবিবার ওর বাবা মারা গেছে, 1 বছর হলো, তো বাৎসরিক কাজ, তো সেই বিষয়ে আমার সাথে কথা বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি আবার ওর সাথে একটু কথা বললাম, তারপরে মানে কাজও করছি আর ওর সাথে বকবকও করছি, কি করব, ও কথা বলছে তাই জন্যে। তো আমার ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, ঘর একদম টিপটপ করে গুছানো হয়ে গেছে। বাইরে জামা কাপড় নিয়ে এসে আমি ঘরে মেলে দিয়েছি, আর ভিজে জামা কাপড়গুলো বাইরে মেলা আছে। সব জায়গায় জিনিসপত্র সব ঠিকঠাক করে গুছানো হয়ে গেছে, ওই ঘরও গুছানো হয়ে গেছে। ঘর মোছা টোছা আমার পুরো কমপ্লিট, সব কাজ সারা হয়ে গেছে। স্নান করতে যাওয়ারই পালা আছে এবার শুধু। আর আজকে কিন্তু রান্না হয়েছিল, দেখে নাও, সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। রান্না হয়েছে আজকে কিন্তু 5 রকম, 5 মিশালি তরকারি হয়েছে, আর হয়েছিল পটল ভাজা, হ্যাঁ, আর হয়েছে মুসুরির ডাল। এই দিয়ে আজকে আমাদের সেবা হবে। ঠিক আছে, আর ভাত রয়েছে। ওকে।
তো দেখো জামা কাপড় মেলা, এগুলো কিন্তু আজকের যে ভিজে জামা কাপড়গুলো মেললাম তখন তোমরা দেখতে পেলে এগুলো। আর ওপাশে যেগুলো মেলা রয়েছে ওগুলো কিন্তু এই যে এই জামা কাপড়গুলি কিন্তু কালকের। হালকা হালকা যেহেতু একটু রোদ আছে তাই জন্য বাইরে মেলে রেখেছি, কিছু জামা কাপড় ঘরেও মেলা আছে। তো এইভাবেই করতে হচ্ছে, কিছু করার নেই, যেহেতু বৃষ্টির এত ওয়েদার ভালো লাগে না গো। যাই হোক, দেখো হ্যালো বন্ধুরা, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাও দেখিয়ে দিলাম, স্নান করে উঠেছি, জব করব, করে ভাত খেয়ে একটু রেস্ট নেব। ঠিক আছে, চলো আমি জব করতে যাব, তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে নিয়ে আসি। ঠিক আছে, চলো দেখতে থাকো। চলো দেখো, আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে আমি আমার হাজব্যান্ড কিছুটা পুজো করলো, আমি কিছুটা পুজো করলাম, জব করলাম, সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে। মানে পুজো টুজো দেওয়া টেওয়া সব কমপ্লিট, ঠাকুরকে প্রসাদও দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তো, পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। ওকে, গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা তোমাদের সবাইকে ওয়েলকাম। সন্ধে দেওয়া জল ভরা সব কমপ্লিট হয়ে গেছে আমার, চা বসিয়েছি। এ দেখো জল ভরে রেখেছি, সব জল টল ভরা হয়ে গেছে। চা বসিয়েছি, আমার হাজব্যান্ডের চা তুলে রেখেছি, আর দুধ চা বসানো আছে আমার। ঠিক আছে, আর বাথরুম ঘরটা দেখো না, ধোপা বাড়ি হয়ে গেছে পুরো। এ মাথা থেকে ও মাথা জামা কাপড় পুরো মেলা, মানে সে ধোপা বাড়ির মতন অবস্থা, কি বিচ্ছিরি, কিছু বলার নেই আর। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। তো আজকে সকালবেলা থেকে আমি একটু ব্যস্ত ছিলাম, টুকটাক ভিডিও দিয়েছি তোমাদেরকে। কি বলবো, প্রত্যেক দিন টুকটাক ভিডিও, মানে মোটামুটি ধরো ঘরের কাজকর্ম দেখিয়েছি, স্টার্টিংও করিনি ভালো করে ভিডিওটা, কেননা আমি বললাম না তোমাদেরকে যে আমি একটা বিশাল মেন্টালি প্রেশারে আছি। কালকে যে ঘটনাটা তোমাদের বলেছি আমি, সেই ঘটনাটা তো মিটে গেছে, তারপর থেকে আমার কাছে আর কোনো ফোন কল আসেনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। কালকে হয়তো তোমাদের একটা কথা আমি তোমাকে বলেছিলাম যে আমার সঙ্গে একটা কিন্তু চিট হয়েছে। ঠিক আছে, এবার চিটটা কী বিষয়ের ওপর হয়েছে সেটা তোমাদেরকে একটু জানাই আমি। এই কথাটা শুনে হয়তো তোমাদের মনে হবে আমি ভীষণ বোকা, এত বয়স হয়ে গেছে তাও আমি বোকামির কাজ করছি, খুব বোকা, আমার মতন বোকা পৃথিবীতে কেউ নেই, এরকম বোকা মহিলা কেউ আছে কি না সন্দেহ আছে। অনেক কিছু, অনেক রকম মন্তব্য তোমাদের মাথার মধ্যে, মনের মধ্যে আসবে, অনেক অনেক রকম মন্তব্য তোমরা করবে। কিন্তু সত্যি কথা বলতে কি, যে সময়টার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এই সময়টার মধ্যে দিয়ে যে কেউ আসলে হয়তো তার মাথায় এই ধরনের জিনিস আসবে কি আসবে না, আমার অন্তত আইডিয়া নেই, জানি না আসবে কি আসবে না। হয়তো আমার মতন বোকা কেউ পৃথিবীতে নেই। আসলে মানুষকে আমি খুব সহজে বিশ্বাস করে ফেলি, তো তাই জন্য প্রবলেমটা এরকম ফেস করতে হয়। তবে আমার লাইফে এই প্রথম এরকম হলো ঘটনা, এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি, কারণ আমি এইসব ঘটনায় বিশ্বাস করি না অ্যাকচুয়ালি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমি কোনো রকম টুকটাক ঝাড়ফুঁক এগুলোতে বিশ্বাস করি না, বা কেউ যদি ওই পাথর ফাথর এসব কিছু দিতে চায় আমি ওগুলো নিতে চাই না, কারণ আমার মনে হয় কি হয়তো তারা ঠিকঠাক দিচ্ছে না বা কিছু হবে না কিছু। তবে সংসারে আইনতির জন্য অনেক জায়গায় অনেক রকমভাবে চেষ্টা করেছি, যাতে ঠিকঠাক জীবনটা চলে, আর্থিক সংকটটা যেন না থাকে। এবার প্রত্যেকেই তো প্রত্যেক রকমভাবে চেষ্টা করে। এবার তোমাদেরকে আমি গল্পটা বলি, যে ঘটনাটা ঘটেছে সপ্তাহখানেক আগের ঘটনা বলি। আমার বাড়িতে একজন এসেছিলেন গাছ কাটার জন্যে, একজন ভদ্রলোক এসেছিলেন। ভদ্রলোক বলবো না ওকে, মানে জঘন্য বলবো। উনি, ওই লোক এসেছিলেন আমার বাড়িতে, গাছ ফাছ কেটেছিলেন। তো এবার গাছ কাটার পর উনি আমার হাজব্যান্ডের সাথে আমার সাথে কথা বললেন, বলার পর উনি মানে মানে উনি কথার জালে এমনভাবে আমাদেরকে ফেলে দিয়েছিলেন, আমাকে, আমার হাজব্যান্ডকে ফেলেছেন বলতে কি, আমার হাজব্যান্ডকে সমস্ত কথা বলছিলেন, ওনার বাড়ি কোথায়, বাড়িতে কে আছে না আছে এসব কথা বলছিলেন।
বলার পর আমাকে অনেক বললেন, আপনার অনেক প্রবলেম আছে, আপনার দেখে মনে হচ্ছে, যেরকম বলে সবাই। তখন আমিও টুকটাক শেয়ার করলাম, হ্যাঁ একটু আর্থিক প্রবলেমে ভুগছি, এই সেই এরকম কথা আমি কিছু বলেছি ওনাকে, শেয়ার করেছি। তো উনি বলছিলেন যে উনি নাকি একটা কাজ করেন, যেটা ইল্লিগাল কাজ বলা হয়, ইম্পোর্ট এক্সপোর্টের। ওটা হচ্ছে, এক সেকেন্ড আমি বলছি। উনি হয়তো বললেন আমাকে যে শেয়ার মার্কেটের কোনো রকম ইল্লিগাল কাজ করেন উনি। ইল্লিগাল বলতে কি, উনি ইম্পোর্ট এক্সপোর্টেরই শেয়ার মার্কেটের কাজ করেন, কম দামে জিনিস কিনে বেশি দামে বিক্রি করেন, বা যা হয় কিন্তু কোনো ইল্লিগাল কাজ করেন, ঠিক আছে, যেটা উনি আমাকে বলেছিলেন। তো আমাকে বললেন যে আপনার কোনো ভয় নেই, আপনি কি কাজ করতে চান বাড়িতে? আমার আন্ডারে অনেক মহিলা কাজ করেন, তো আপনি কি বাড়িতে বসে কাজটা করতে পারবেন? আপনার বাড়িতে মাল আসবে ট্রান্সপোর্ট থেকে, মালটা আপনার বাড়িতে ঢুকবে, মানে যেগুলো আর কি জামা কাপড়ের গাঁট, হ্যাঁ সেগুলো ঢুকবে আমার বাড়িতে, এবং আমাদের যে রানাঘাটের পাইকারি বিক্রেতারা আছে তারা আমার বাড়ি থেকে এসে মালগুলো নিয়ে যাবে। এবার সেগুলো হিসাব টিসাব রাখা, সেই টাকাগুলো অনলাইনে ট্রানজ্যাকশন করা, এগুলো সব আমাকে করতে হবে, ঠিক আছে। তো দুটো কর্মচারী উনি বলেছিলেন পাঠাবেন, যারা মাল প্যাকেট করে ওনাদেরকে মানে ওনাদেরকে ডিস্ট্রিবিউট করবে, আর আমাকে হিসাব রাখতে হবে কী কী করতে হবে। তো উনি স্যালারি বলে দিয়েছিলেন যথারীতি, এত টাকা স্যালারি দেবেন টেবেন, ঠিক আছে। তো আমার শুনে প্রথমে বিশ্বাস হয়নি যে উনি যদি এত টাকাই ইনকাম করে থাকেন, কোটি কোটি টাকার কথা বলছেন উনি, যদি ইনকামই করে থাকেন তাহলে লোকের বাড়িতে কাজ কাটবে কেন? তো আমি যখন ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার যদি এত টাকা ইনকাম করেন তাহলে আপনি লোকের বাড়ি গাছ কাটেন কেন, ওনাকে দেখে কিন্তু মনে হবে না যে উনি অতগুলো টাকা ইনকাম করেন। তো উনি বললেন যে দেখুন, আমি তো যেহেতু এটা ইল্লিগাল কাজ, তো আমি কাউকে জানাতে চাই না। আর উনি মনে হয় কোনো ঠাকুরবাড়ি যান, ঠিক আছে, সেখান থেকে কোনো তাবিজ কবচ নিয়ে উনি ইয়ে করেছেন, উনি দেখালেন যে ওনার শরীরের ভেতরে কি শিকড় ঢোকানো আছে নাকি, সব কিছু বলেছিলেন, ঠিক আছে। তো যাই হোক, এইসব কথা বলেছেন নিয়ে বলার পর তো উনি আমাকে ওই কথাটা বললেন যে এরকম ইয়ে, তা আমি বললাম হতে পারে হয়তো। এবার উনি আমাকে বললেন যে আপনি একটা কাজ করুন, আমি যেখানে যাই মানে আমার মনে হচ্ছে আপনার কেউ আপনার ক্ষতি করে রেখেছে, এই জন্য আপনার বাড়িতে এরকম আর্থিক সংকট চলছে। তা আমি ওনার কথা প্রথমে বিশ্বাস করিনি। আমার হাজব্যান্ডের সাথে ডিসকাস করলাম। প্রথমে আমার হাজব্যান্ড বলল, ঠিক আছে উনি কী বলছেন দেখো। তারপরে বলার পর আমার হাজব্যান্ড মানে পরে আমাকে বলল যে দরকার নেই এসব। উনি আবার আমাকে বললেন যে আমার বাড়িতে নাকি কি হাড় পোঁতা আছে না কি আছে না আছে, এসব উল্টোপাল্টা কথা বলছিলেন। তো এই জন্য আমার নাকি আর্থিক সংকট হচ্ছে। আমার যে বাইরে টাকা পয়সাগুলো পড়ে আছে সেগুলো আমি তুলতে পারছি না, কালেক্ট করতে পারছি না, জীবনে কোনো আয় উন্নতি হচ্ছে না, শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তো এইসব কথা অনেক কিছু উনি ভুয়ো কথা বলেন। ওনার নাম বলেছিলেন উনি সোমনাথ ঘোষ, ওনার ঠিকানা উনি বলেছিলেন সাটিগাছা, কিন্তু পরবর্তীকালে দেখা গেল ওনার ঠিকানাটা উনি ভুল বলেছিলেন, সাটিগাছা না, মনে হয় খুব সম্ভব বিননগর ওনার বাড়ি, ঠিক আছে। আর সোমনাথ ঘোষ উনি নামটা বলেছেন, হয়তো নামটা ভুলও বলে থাকতে পারেন, আমাদের মনে হচ্ছে। তো যাই হোক, এইসব বলে টলে উনি আমার কাছ থেকে এইসব মানে জলপোড়া টলপোড়া এইসব দেবে টেবে বলে টলে পাথর মাথর দেবে বলে আমার কাছ থেকে এই করে 8,000 টাকা নিয়েছে, ঠিক আছে। 8,000 টাকা আমি আমার হাজব্যান্ডকে না বলেই কাজটা করেছি, কেননা ও আমাকে না করেছিল। এবার আমি যেহেতু সংসারের আয় উন্নতির জন্যে মানে যেহেতু আমার টাকাগুলো আটকে রয়েছে বাইরে, আমি জানি সেগুলো ফেরত পাই, এত কিছু চিন্তাভাবনা করে আমি ওকে না জানিয়েই কাজগুলো করেছিলাম। তো সেক্ষেত্রে ওই জায়গাটায় গিয়ে আমি মানে টাকাটা দিয়ে ফেলেছি ওনাকে। উনি আমাকে একটা পাথরও দিয়েছিলেন, পাথর ঠিক না, একটা মুক্তো টাইপের একটা দিয়েছে, ওটা আদৌ মুক্তো কিনা আমি জানি না। একটা জিনিস দিয়েছেন উনি, হ্যাঁ, সেটা বা সেইটা জন্যে উনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন, এসব করে 8,000 টাকা নিয়েছেন। এবার পরবর্তীকালে উনি আমাকে ওই কাজের ব্যাপারটার কথা বলেছিলেন, কাজটা দেওয়ার জন্যে। পরে দেখলাম ওনার কথা একটু অসঙ্গতি আমি দেখতে পাচ্ছিলাম। তো পরবর্তীকালে আমি কী করলাম, আমি ওনাকে কী মনে হলো, মাথায় কী একটা খেললো, যে আমি বললাম যে ঠিক আছে একটা কাজ করুন, আমি আপনার সঙ্গে আমি আপনার এই কাজ আমি করব না, আমার বাড়ি থেকে আমার হাজব্যান্ড না করছে, আমি করব না। আর আপনার ওই পাথরটা আপনি ফেরত নিয়ে যান, আর আমার 8,000 টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন। তো উনি আর রাত নেই দিন নেই উনি আমাকে খালি ফোন করতেন, ফোন করে
এটা করতে হবে ওটা করতে হবে এইসব কথা বলতেন। তো আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম কথাগুলো। তো আমার হাজব্যান্ড ফোন করে ওনাকে উল্টোপাল্টা কথা বলেছিল। তো সেটার ওপর ইয়ে করে উনি হঠাৎ করে আমার নাম্বারটা ব্লক করে দিয়েছিলেন। ঠিক আছে? ব্লক করে দেওয়ার ফলে পরে আমি ওনাকে যখন ফোন করেছি অনেকবার করে, উনি দেখি আমাকে কল ব্যাক করেছিল। ওনাকে আমি যখন বললাম যে আপনার পাথর আপনি ফেরত নিয়ে যান আর আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন। তো উনি বললেন ঠিক আছে, আমি করে দেবো। আমি বলছি কবে ফেরত দেবেন? বলছে ঠিক আছে আমি বলে দেবো আপনাকে। বলার পর ব্যাস সেই যে ফোনটা ওটা ব্লক ছিল সেটা ব্লকই ছিল। পরে আমার হাজব্যান্ড যে ঠিকানাটা উনি বলেছিলেন ওনার ওই ঠিকানায় গিয়ে অনেক খোঁজখবর করেছেন, দেখেছেন, জিজ্ঞেস করেছেন। কিন্তু উনি ওখানে আদৌ থাকেন না বা ওই নামে কেউ নেই ওখানে। ঠিক আছে? তো তারপরে ওনার ওই নাম্বারে অন্য কাউকে দিয়ে আমার হাজব্যান্ড ফোন করিয়েছিল কথা বলার জন্য, এ করার জন্যে। কিন্তু উনি ঠিক বুঝতে পেরেছেন যে উনি বলছেন ওনার বাড়ি হবিবপুরে, পায়রাডাঙ্গায় নয় বা সাটিগাছার ওদিকে নয়। উনি ঠিক বুঝতে পেরেছিলেন কে আপনাকে নাম্বার দিয়েছে, এইসব উল্টো কথা টথা বলে টলে নাম্বারটা সিমটা পুরো হয়তো মনে হয় খুলে ফেলেছে, কেননা নাম্বারটা কিন্তু এখন সুইচড অফ বলছে। মানে এই করে আর যে 8,000 টাকা আমি ওনাকে দিয়েছিলাম, আমি কিন্তু অন্য কারোর কাছ থেকে টাকাটা ধার করে এনে দিয়েছিলাম, কেননা আমার কাছে কোনো তো টাকা পয়সা ছিল না। আমি ধার করে এনে ওনাকে দিয়েছিলাম যে যদি আমার প্রবলেমগুলো সলভ হয়ে যায় তাহলে আমি ধারটা শোধ করে দেবো। এই মাসের 30 তারিখে কিন্তু ওখানে আমার টাকা দেওয়ার কথা, ওই 8,000 টাকা। তো এই একটা বিশাল বড় চিট হয়ে গেছে আমার সঙ্গে। এই 2 সপ্তাহ আগের ঘটনা বলছি আমি। আমি জানি না কেন বোকার মতন আমি লোকটাকে বিশ্বাস করলাম। আমি কিন্তু কোনো দিনও এর আগে এরকম ঘটনা আমার সঙ্গে ঘটেনি। আমার জীবনে অনেক প্রবলেম এসছে, অনেক আর্থিক সংকট হয়েছে। আমি ঠাকুর দেবতার পুজোই বেশি করেছি। ঠিক আছে? ঠাকুরকে পুজো করা, এই করা, ঠাকুরের জপ করা, এটা করলে এই ঠাকুরের পুজো করলে এই হবে, ওই ঠাকুরের পুজো করলে এই উপোস করলে ওটা হবে, ওটা উপোস করলে ওটা হবে। এইগুলোই আমি বেশি করতাম। ঠিক আছে? বা কোথাও কোনো বাড়িতে তান্ত্রিক বাড়ি গিয়ে কোনো ঝাড়পুছ করা বা কোথা থেকে তাবিজ কবজ নিয়ে এসে পড়া, এগুলো না। হ্যাঁ, তবে কি এই কবজগুলো পড়েছি কেন? এগুলো এই ব্যথা বেদনার জন্যে। যে আমার শরীরে যে ব্যথা বেদনাগুলো রয়েছে, অনেকে বাতের ব্যথার জন্যে পড়ে না? তো আমার এই ব্যথা বেদনার জন্যই কিন্তু আমি এই কবজটা শুধু পড়েছি, কিন্তু আমি কিন্তু কোনো কবজ টবজ পড়ি না, কোনো দিনই পড়িনি। তো এরকম একটা বিশাল বড় চিট হয়ে গেছে আমার সঙ্গে। আমার মানে তারপরে আমার হাজব্যান্ড আমাকে বলেছিল, এবারে যার সঙ্গে কথা বলেছিলেন উনিও আমাদেরকে বলেছেন, সাজেস্ট করেছেন যে কোর্টে থানায় গিয়ে প্রথমে আমরা ভেবেছিলাম সাইবার ক্রাইম ব্রাঞ্চে গিয়ে রিপোর্ট করব, মানে ইয়ে করব, কমপ্লেন করব। তো আমরা এখানে রানাঘাট থানার যিনি একজন অফিসার আছেন, যার সঙ্গে আমার হাজব্যান্ডের ভালো রিলেশন আছে, তো ওনার সঙ্গে আমার হাজব্যান্ড কথা বলেছিলেন। তো উনি আমাদেরকে প্রথমে বলেছেন যে মহিলা যে থানা রয়েছে সেখানে গিয়ে আগে কথা বলতে, ওখানে একটা ডায়েরি করতে, তারপরে ওনারা স্টেপ নেবেন। ঠিক আছে? তো আমরা যথারীতি মহিলা থানায় গিয়ে ডায়েরি করে এসেছি। তো স্টেপ তো অবশ্যই নেওয়া হবে ওনার জন্যে। ওনার নাম্বারটা সুইচ অফ আছে, তো কী হয়েছে? উনি কিন্তু এই চত্বরে কোথাও থাকেন। ঠিক আছে? কেননা উনি এসছিলেন যখন তখন সাইকেল নিয়েই এসছিলেন। উনি 2 বার এসছিলেন উনি আমার বাড়িতে। একবার গাছ কাটতে, আরেকবার কিন্তু টাকা নিতে। যখন এসছিলেন দুবারই উনি সাইকেল নিয়ে এসছিলেন। আর 2 বার না 3 বার এসছিলেন। একবার এসছিলেন গাছ কাটতে আর 2 বার এসছিলেন আমার কাছ থেকে টাকা নিতে। 3 বারই উনি সাইকেল নিয়ে এসছিলেন। আর উনি মানে এই ধারে কাছেই কোথাও থাকেন। কারণ উনি ট্রেনে করে যদি কোথা থেকে আসতেন দূর থেকে, তাহলে উনি কিন্তু সাইকেল ক্যারি করে আসতে পারতেন না। উনি হয় হবিবপুর বা পায়রাডাঙ্গা বা সাটিগাছা বা এই চত্বরের এদিকে কোথাও থাকেন। ঠিক আছে? উনি দেখতে কালো, গায়ের রং কালো, খুব একটা হাইট না, হ্যাঁ মোটামুটি হাইট, রোগা পাতলা করে দেখতে। আর মানে মুখ মিষ্টি আর কি, মানে চিটিংবাজ লোকেদের যেরকম মুখ মিষ্টি থাকে সেরকম মুখ মিষ্টি ওনার। মানে আমি তখন একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম। আমি মনে মনে ভাবছিলাম যে হয়তো আমার জীবন মানে দিনটা ফিরে যাবে, হয়তো কিছু একটা হবে, এই আশায় আমি এরকম একটা বিশাল বড় মানে স্ক্যানের মধ্যে ফেঁসে গেছিলাম। হয়তো পরবর্তীকালে আমার কাছ থেকে আরও টাকা নিতেন উনি কোনো রকমভাবে। তো উনি আমার কাছে কাঁসার বাসনও চেয়েছিলেন, আমি যেটা দিইনি। ঠিক আছে? কেন আমার মনে খটকা লাগলো বলেই আমি দিইনি জিনিসগুলো। তো সেটাই আর কি, খটকা লাগার পর দিইনি বলেই আমি আমার হাজব্যান্ডকে বলার পর এরকম হলো। তো আমরা মহিলা থানায় গিয়ে ডায়েরি করে এসেছি। তো এবার সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে ওরা স্টেপ নেবে এবং সেটা জানি না আমি টাকা ফেরত পাবো কি পাবো না। কিন্তু আমি চাই এরকম ঘটনা যেন কারোর সাথে না ঘটে। কারো ইমোশন নিয়ে
কোনো রকম যেন ছলনা কেউ না করে। দেখো, উনি হয়তো আমাকে ঠকিয়ে 8,000 টাকা নিয়েছে। 8,000 টাকা নিয়ে উনি কদিন ভালো থাকতে পারবে? কারণ আমার চোখের জল, আমার রক্ত লেগে রয়েছে টাকার মধ্যে, আমার চোখের জল লেগে রয়েছে, আমার হাই লেগে রয়েছে। সেই টাকা নিয়ে উনি বেশি দিন ভালো থাকতে পারবেন না। সেই টাকা নিয়ে হয়তো উনি 2 দিন ভালো থাকতে পারবেন, ঠিক থাকতে পারবেন। তারপর কিন্তু ওনাকে আবার, উনি কী অবস্থায় আছেন, এর থেকেও বাত্তার জিন্দেগি, এর থেকেও খারাপ অবস্থা ওনাকে ভুগতে হবে। ঠিক আছে? হয়তো আমি জানি না আমার টাকা ফেরত পাবো কিনা, আমি আশা ছেড়ে দিয়েছি যে আমি টাকাটা ফেরত পাবো না। আর আমি চাই যে এরকম ঘটনা যেন কারোর সাথে না ঘটে, যার জন্যই লোকটাকে আমি শনাক্ত করতে চাইছি যে যেখানেই হোক লোকটাকে খুঁজে বার করা হোক বা ট্রেস করা হোক, কোথায় থাকে লোকটা, ঠিকানাটা আমার জানা দরকার। ঠিক আছে? তো আর যদিও বা তাকে পাই, হয়তো তাকে মারধর করেও আমি টাকা বার করতে পারবো না, কারণ সে এতদিনে টাকা রাখেনি, খেয়ে নিয়েছে। ঠিক আছে? তো সেই কথাই বললাম আর কি তোমাদের, যে এইরকম একটা বড় স্ক্যান হয়ে গেছে আমার সঙ্গে এই 2 সপ্তাহের মধ্যে, যার জন্যে কিন্তু আমি আরও মেন্টালি ভেঙে পড়েছি। তার মধ্যে কালকের ওই ঘটনা। ঠিক আছে? মানে কালকেও, মানে চাইলে উনি আমার কাছ থেকে এক্সট্রা টাকা নিয়ে নিতেন, যদি আমি দিতাম আর কি। যেহেতু আমার সাথে এই ঘটনাটা ঘটে, বলে না মানুষ ন্যাড়া বেলতলায় একবারই যায়, বারবার যায় না কিন্তু। তো যেহেতু এই ঘটনাটা ঘটে গেছে আমার সঙ্গে, যার জন্যে কিন্তু আমি কালকে খুব সতর্কভাবে কাজটা করেছি, যাতে কোনো রকম কোনো কিছু হতে না পারে। ঠিক আছে? তো যার জন্য এই কাজটা আমি করেছি কালকে ওরকমভাবেই, মানে যেটা আমার গাড়ি ফাইন্যান্সের কথা বললাম, যেটা ঘটনাটা ঘটেছে। তো এই হচ্ছে আমার সঙ্গে একটা চিট হয়ে গেছে বিশাল বড়। 8,000 টাকা কিন্তু আমার কাছে এখন অনেক অনেক। এই 8,000 টাকাটা থাকলে আমার 2টো ইএমআই চলে যেত, বা আমার একটা এলআইসির টাকা চলে যেত, যেটা বছরে বছরে আমি দিই, আমার ছেলের নামে করা আছে। মানে কি বলবো, এটা শুনে তুমি ভাববে যে কাকিমাকে এত বুদ্ধিমান মনে করতাম, কাকিমা এত বোকা। মানুষকে বিশ্বাস করে, ভরসা করে, মানুষের কষ্টের সময় মানুষকে আমি লোন তুলে অনেক টাকা দিয়ে সাহায্য করেছি, কিন্তু যখন প্রয়োজনের সময় তাদের কাছে আমি টাকা চেয়েছি, আমি কিন্তু পাইনি। তারা খালি ঘোরায়, আজ না কাল, কাল না পরশু। আমার কথা হচ্ছে গিয়ে, তাদের বিপদের সময় তো আমি তাদেরকে দেখেছি, এবার তাদেরকে উচিত নয় আমার বিপদের সময় দেখা? তো এরকম একটা স্ক্যানে আমি জড়িয়ে পড়েছিলাম, যার জন্য এরকম ঘটনা ঘটে গেছে। এবার ওই 8,000 টাকাটাই আমার কাছে একটা বিশাল বড় অ্যামাউন্ট। ঠিক আছে? তার জন্য আমি আরও বেশি ভেঙে পড়েছি, যার জন্য আমার মন মেজাজ মাথা কিচ্ছু ঠিক নেই, সব মানে ভুল হয়ে যাচ্ছে। যাই হোক, আগে কমেন্টটা পড়ে নিই আমি। আজকে কমেন্ট পড়ার পালা। প্রথমে আমি কমেন্ট পড়ব শর্মিলাদি আমাকে কমেন্ট করেছে, বোন তোমার মনের ভেতরে এত কষ্ট আছে, আমার শুনে মনটা খারাপ হয়ে গেল। তুমি চিন্তা করো না, ঠাকুর আছে, সব ঠিক করে দেবে। আমি ঠাকুর কাছে প্রার্থনা করছি, ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ দিদি, তোমাদের এত ভালোবাসায়, তোমাদের এত মানে আশীর্বাদে আজকে এখনও মনের জোরটা রেখে দিয়েছি, মনের জোর হারাইনি। নাহলে আমি এখন যে সিচুয়েশানে আছি না, আমার এক এক সময় মাথা কাজ করছে কি আমি সুইসাইড করি, আবার এক এক সময় মন বলছে না, এতদিন লড়েছি। আমার দিদি একটা কথা বলে যে আমার বোন লড়াকু, প্রচণ্ড লড়তে ভালোবাসে। আমি দিদিকেও ফোন করেছিলাম, দিদিকে আমি বাড়ির লোককেও জানাইনি, পরবর্তীকালে আমি দিদিকে ফোন করে আমি জানিয়েছি আমি দিদিকে, বৌদিকে ফোন করে জানিয়েছি। তো আমার দিদি আমাকে বললো, দেখ তুই এত একটা ধৈর্যশীল মেয়ে, এত লড়াকু মেয়ে, এত সহজে ভেঙে পড়িস না। ঠিক আছে, সে তোর কাছ থেকে তোর একটা চিট হয়ে গেছে, তোর একটা ভুল হয়ে গেছে, ধর হারিয়ে গেছে টাকাটা, বা তুই ধর তুই কোনো গরিব দুঃখীকে দান করে দিয়েছিস টাকাটা, যার জন্য তোর এরকম তোর গিল্টি ফিল করার কিছু নেই, যা হওয়ার হয়ে গেছে। তুই এখন মন ঘুরে দাঁড়া, ঠিকঠাক হ, মনের জোর আন, এসব আমার দিদি বলছে। এবার আমি বলছি দিদিকে যে হ্যাঁ ঠিক আছে, আমি যদি মানতাম যে আমি কোনো গরিবকে দান করে দিয়েছি, মনটাকে সান্ত্বনা দিতাম যে না ঠিক আছে আমি তাকে দান করে দিয়েছি টাকাটা, কিন্তু আমি সেটা তো করিনি না। তো যার জন্যে মনটা খারাপ লাগছে। থ্যাংক ইউ সো মাচ শর্মিলাদি এত সুন্দর কমেন্ট করার জন্যে। সালমা সুলতানা কমেন্ট করেছে আমাকে, কাকিমা
তুমি ইনশটে এডিট করো, ওই লোগোটা রিমুভ করে দাও। হ্যাঁ গো, আমি প্রত্যেক দিনই রিমুভ করি, কিন্তু আজকে রিমুভ করতে পারিনি, বললাম না মাথাটা কাজ করছে না আমার। প্রত্যেক দিন রিমুভ করে দিই, আজকেই রিমুভ করিনি। এখন আমি ভিডিওটা যখন মানে কমেন্টটা যখন পড়তে যাব, ভিডিওটা দেখতে গিয়ে দেখছি রিমুভ করিনি ইনশটটা। এক্সট্রিমলি সরি, আমি কাল থেকে অবশ্যই রিমুভ করে দেবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। সুদীপ্তা কমেন্ট করেছে, বেশি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। ভগবান মাঝে মাঝে ভালো মানুষের পরীক্ষা নেন, দেখে বিপদে ফেলে তার ভক্তি কী করে, ভক্ত কী করে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, কী করে দেখবে সব ঠিক হয়ে যাবে। প্রবলেম আছে, তার সমাধানও আছে। যাই হোক, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্যে। ভগবান যে আমার আর কত পরীক্ষা নেবে, কত যে আমাকে বিপদে ফেলবে, মানে কত যে বিপদে তো ভগবান ফেলে না, আমরাই পড়ে যাই, তারপর ভগবানের ঘাড়ের উপর দোষ দিই যে ভগবান ফেলেছে। ভগবান তো অ্যাকচুয়ালি ফেলে না, আমরা স্বেচ্ছায় পড়ি। যাই হোক, ভগবান যখন পরীক্ষা নিচ্ছে, দিতে থাকি পরীক্ষা, দেখি কত দূর গিয়ে ঠেকে। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্য। মৌ আমাকে কমেন্ট করছে, কাকিমা তোমার বাড়িটা পৌরসভা থেকে কেন সুন্দর করে তৈরি করে দিয়ে গেল না? বাড়িটা পৌরসভা থেকে কি সুন্দর করে তৈরি করে দিয়ে গেছে। তারপর মাই সিম্পল লাইফস্টাইলের বাড়িটা দেখো, পৌরসভা থেকে কি সুন্দর করে বাড়িটা তৈরি করে দিয়ে গেছে। আচ্ছা একটা কথা বলি, প্রথমে কথা বলি যে মাই সিম্পল লাইফস্টাইল এটা কার চ্যানেল আমি জানি না, কিন্তু যদি পৌরসভা থেকে বাড়ি করে দিয়ে আমার মনে হয় ওনারা ওর মধ্যে টাকা ইনভেস্ট করেছে, ঠিক আছে, যার জন্য বাড়িটা সুন্দর হয়েছে। আর আমার বাড়ি জানি না, পৌরসভা থেকে যেরকম পেরেছে সেরকমই করে দিয়েছে, যা টাকা দিয়েছে তার মধ্যেই করে দিয়েছে। আর এর আগে যে নামটা তুমি বললে, আর একটা ব্লগের নাম বলেছো তুমি, যেটা আমি এখানে উচ্চারণ করলাম না, সেই ব্লগের বাড়ি কিন্তু পৌরসভা থেকে হয়নি, ওরা নিজেরাই করেছে বাড়িটা। ওটা পৌরসভার আন্ডারে কোনো বাড়ি নয়, ওরা নিজেরাই ইউটিউবের টাকায় বাড়িটা করেছে। তোমরা হয়তো দেখেওছো যে ওদের বাড়ির দেয়ালের মধ্যে লেখাও আছে যে এটা ইউটিউবের জন্যেই নির্মাণ করা হয়েছে, মানে ইউটিউবের টাকায়। এটা কিন্তু পৌরসভার বাড়ি নয়, ঠিক আছে, এটা তোমরা হয়তো জানো না, আমি বলে দিলাম তোমাকে, ঠিক আছে। আর মাই সিম্পল লাইফস্টাইলে বাড়িটা আমি বলতে পারবো না এটা কার চ্যানেল, বাড়িটা দেখিনি। যদি পৌরসভার বাড়ি হয়ে থাকে আমার মনে হয় ওখানে ওরা টাকা ইনভেস্ট করেছে। ওনার বাড়িটা আমি ঠিক দেখিনি, তো বলতে পারবো না কার চ্যানেল, সেটা আমি ঠিক জানি না। যদি দেখি তাহলে বলতে পারবো। যদি খুব ভালো বাড়ি হয় তাহলে পরে নিশ্চয়ই ওনারা ইনভেস্ট করেছে, নাহলে পরে হতে পারে না, ঠিক আছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ মহুয়ার একটা কমেন্ট করেছে, কাকিমা তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কাকু তুমি আর শুভজিৎ এত পুজো আচ্ছা করো, তুমি কি করে ঠাকুরের প্রতি ভরসা হারিয়ে ফেলছো? ঠাকুরের প্রতি ভরসা রাখো, দেখবে ঠাকুর একদিন সব ঠিক করে দেবে, তোমার সব দুঃখ কষ্ট সব দূর করে দেবে। না গো, ঠাকুরের ওপর ভরসা হারাইনি। ভরসা হারালে তো এতদিনে অনেক কিছু করে ফেলতাম। এখনও ওনার প্রতি ভরসা আছে বলে টিকে আছি, ওনার ওপরই ছেড়ে দিয়েছি, যা করার উনি করবেন, বিপদে ফেললেও উনি ফেলবেন, উদ্ধার করলে উনিই করবেন, এই জন্যই ছেড়ে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, এরপর আমাকে কমেন্ট করেছে, আচ্ছা মৌমা কমেন্ট করার পর করেছে, আচ্ছা মৌমিতা আমাকে কমেন্ট করেছে, মৌমিতা নন্দী ব্লগ, কাকিমা আমি বিকেলের দিকে যাব, 5 মিনিটের জন্য যাব, খাওয়া দাওয়া তো বড় কথা নয় কাকিমা, তুমি বলছো আমি তাতেই খুশি। অসংখ্য ধন্যবাদ মৌমিতা, সরি মহুয়া বলছি, মৌমিতা অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই এসো, অলওয়েজ ওয়েলকাম। ওকে, অসংখ্য ধন্যবাদ, তবে চেষ্টা করো রবিবার করে আসতে, ঠিক আছে, তাহলে কাকু বাড়িতে থাকবে। ওকে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, এরপরে আমাকে একজন কমেন্ট করেছে, চিন্তা করো না কাকিমা, তুমি আর কাকু খুব ভালো মনের মানুষ, তাই ভগবান এত পরীক্ষা নিচ্ছেন। হয়তো তাই, জানি না, ওনার নামটা ঠিক আমি বুঝতে পারছি না, যিনি কমেন্ট করেছেন। খুব সুন্দর কমেন্ট করেছো গো তুমি, দারুণ কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে পাশে থাকো, এত ভালো ভালো কমেন্ট করো, খুব ভালো লাগলো। আচ্ছা, কেয়া ব্যানার্জি করেছে, একদম ঠিক কথা, মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু, তুমি খুব মিষ্টি দেখতে। লাভ ব্রিক পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ কেয়া ব্যানার্জি, একদম ঠিক কথাই বলেছি, মেয়েরাই সবথেকে মেয়েদের বড় শত্রু,
ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, আয়ুষী দাস আমাকে কমেন্ট করেছে, রানাঘাটে আমার রিলেটিভ থাকে, রথতলা কলোনিতে। আচ্ছা, ওকে। আমি 3 টাইম গিয়েছিলাম ওখানে। একটা মন্দিরের নেমন্তন্ন আছে। আচ্ছা, মন্দিরে মান্নাত আছে। আচ্ছা, ওকে ওকে। দেখি কবে যাওয়া হয়। আই অ্যাম ফ্রম জামশেদপুর দিদি, লাভ ইউ। অসংখ্য ধন্যবাদ আইসি এত সুন্দর কমেন্ট করার জন্য। তুমি অনেক দূর থেকে দেখছো, জামশেদপুর থেকে। অসংখ্য ধন্যবাদ। রানাঘাটে আসলে অবশ্যই আমাদের বাড়িতে এসো। রক্তদা কিন্তু বেশি দূর না আমার বাড়ি থেকে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আইসি আরেকটা কমেন্ট করেছে, ওরা বেশি ঝামেলা করলে, বেশি টাকা চাইলে পুলিশকে ইনফর্ম করবে। গড ব্লেস ইউ দিদি। অসংখ্য ধন্যবাদ। না, ওরা কোনো রকম আর কোনো ফোন করেনি, কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কাকলি সরকার আমাকে কমেন্ট করেছে, চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি লড়াকু। থ্যাংক ইউ সো মাচ কাকলি এত সুন্দর কমেন্ট করার জন্যে। রূপা কমেন্ট করেছে, দিদি সাউন্ড একটু কম, সাউন্ড এত কম কেন? কম লাগছিল? তাহলে হয়তো আমার ফোনের সাউন্ডটা কমানো ছিল, আমি ঠিক বুঝতে পারিনি, এক্সট্রিমলি সরি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। একবার দেখে নিই যে কোনো হ্যাঁ, কমেন্ট তাহলে সবই পড়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তবে তোমাদের কাছে আজকে আমি শেয়ার করলাম আমার সাথে কী চিট হয়েছে। তোমরাই বলো যে আমার কী করা উচিত। আমি মানসিক দিক দিয়ে একদম ভেঙে পড়েছি। আমি কি করব বুঝতে পারছি না। আমার রাতের ঘুম খাওয়া সব বন্ধ হয়ে গেছে, মানে আমার মাথায় কাজ করছে না। এই জন্য কদিন ধরে আমি একটু ডিস্টার্বও আছি। কিন্তু কী করবো বলো, ভিডিও তো শ্যুট করতেই হবে, আর ব্লগ ভিডিও অবশ্যই দিতে হবে, শর্ট ভিডিও দিতে হবে। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে যে তোমরা আমার ভিডিওটা দেখছো, এবং আমাকে যারা সাবস্ক্রাইব করেছো তারা আমার ভিডিওটা প্লিজ একটু দেখো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, একটু পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যদি না থাকো তাহলে কিন্তু আমি এগোতে পারবো না লাইফে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে আসে। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমার জীবনে এত বড় ঘটে যাওয়া একটা স্ক্যান, এত বড় ঘটে যাওয়া একটা চিট, যার জন্য মানসিক খুব ডিপ্রেশনে আছি আমি। যাই হোক, অনেক রাত হলো, আজকের মতো শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো সবাই, নমস্কার।